ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এবারে নির্বাচন কি সত্যিকারের অর্থে গণতান্ত্রিক উৎসব, নাকি এর মাঝে কিছুটা শঙ্কাও কাজ করছে? প্রসঙ্গটা যখন নারী ভোটার কেন্দ্রিক, তখন একটা প্রশ্ন কিন্তু চলে আসে খুব জোরে সোরে, নারীরা কতটুকু নিরাপদ বোধ করছেন আসন্ন সংসদ নির্বাচন নিয়ে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ কতটুকু প্রস্তুত আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং নারী ভোটারদের প্রসঙ্গটা যখনই আসে কতটুকু তারা প্রস্তুত আছেন নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে। এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজনে। নির্বাচনের জন্য প্রস্তুতি কতখানি চলছে, কতটুকু চলছে, কি ভাবছেন, সেসব বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমে আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। আমরা তো নির্বাচন ব্যবস্থা নিয়ে যখন কথা বলি তখন বলি যে গণতন্ত্রের ব্যাপারটা। আপনার কাছে কি মনে হয় যে এবারের নির্বাচনটা এটা কি গণতান্ত্রিক উৎসব চলছে এখন পর্যন্ত, নাকি আপনার মাঝে কোনো প্রকার আশঙ্কাও কাজ করছে? এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচনের আগে একটা উৎসব মুখর পরিবেশ আছে। আমি বিভিন্ন জায়গায় যাতায়াতের সময় দেখছি যে মিছিল হচ্ছে, শোডাউন হচ্ছে। আপাতত আমার কাছে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, যে ঠিকভাবে আগাচ্ছে। হবে ভোট কেন্দ্রটা কতটুকু নিরাপদ থাকে এগুলো আসলে শুরু আগে থেকে বলা সম্ভব না, বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে বলা সম্ভব না। আমি একটু একটা কমন কোয়েশ্চেন সবাইকেই করতে চাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা যে সমস্ত এলাকার ভোটার হয়েছেন, যতজন প্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচন করতে, আপনি একদম অনেস্ট একটা ওপিনিয়ন দেবেন কতজনকে আপনি আসলে আগে থেকে চিনতেন, কতজনের ব্যাপারে আপনার কাছে রাইট ইনফরমেশনটা আছে, কিসের বেসিসে আপনি ভোট দিতে যাচ্ছেন? আমি যেই এরিয়ার ভোটার, আমার কাছে হচ্ছে একজন প্রার্থীর ব্যাপারে আগে থেকে কিছুটা ধারণা ছিলেন, কিন্তু আরেকজন যিনি প্রার্থী আছেন বিপক্ষ দলের, তার ব্যাপারে আমার কাছে ততটা ইনফরমেশন ছিল না। এখন যখন তারা প্রচারণা শুরু করেছে তারপর আমি আস্তে আস্তে আর কি তাদের ব্যাপারে জানছি। কারণ গত 15 বছরের কথা যদি বলি, তখন শুধুমাত্র একটা দলই ছিল, অন্যান্য দলে যারা ছিলেন তাদের আমাদের জনগণের কাছে আসার সুযোগ হয়নি, তারা আমাদের সাথে কাজ করতে পারেনি। তো এই কারণে আমাদের কাছে হচ্ছে এই গ্যাপটা ছিল, কিন্তু এখন আবার সেটা আমরা ফিল আপ করতে পারছি আমি মনে করি। এই জায়গা থেকে আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আপনাদের জেনারেশনের যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, ভোট দিতে যাওয়ার আগে আপনারা আসলে কোন কোন ফ্যাক্টরগুলোকে চেক করছেন? যেমন আমি একটু ঢাকার বাইরে যদি চিন্তা করি, অনেকে আমাদেরকে এই উত্তরটা দিয়েছেন, ফ্যামিলি থেকে যাকে ভোট দিতে বলা হচ্ছে তাকে ভোট দিতে যাচ্ছেন, কেউ কেউ আছেন মার্কা দেখে ভোট দিতে চাচ্ছেন, আবার কেউ কেউ আছেন প্রার্থীর ব্যাপারে সোশ্যাল মিডিয়া থেকে যাচাই বাছাই করে তারপর ভোট দিচ্ছেন। বেসিক্যালি আপনারা যখন ভোটটা দেবেন কোন কোন ফ্যাক্টরের উপর বেস করে ভোট দিতে চান? যেহেতু আমি ইয়ুথ বা টিনেজার, তো আমি একটা জিনিস ভাববো, যেটা আমার লাইফে ফার্স্ট ভোট। সো আমি যে জিনিসগুলো খেয়াল রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এত বছরের শাসনকালের পর এখন নতুন সূর্যোদয় হলো, নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। এত বছর শাসন আমলে কোনো একটি দলই শাসন করে গেল, কিন্তু এখন অনেকগুলো দল আবার তাদের স্থানে ফিরে আসতে পেরেছে। এমনকি অনেক প্রার্থী নতুন করে যুক্ত হয়েছে, নতুন দলের আভাস পেলাম। এর মাঝে অনেক কিছুই হলো, অনেক মানুষকে আমরা হারিয়েছি, অনেক মানুষকে আমরা পেয়েছি। সব কিছুর পর আমি যেটা আশা করি যে নতুন বাংলাদেশে একটা নতুন দল আসবে, যারা কিনা বাংলাদেশের উন্নয়নে, ইনফ্যাক্ট দেশপ্রেম তাদের মধ্যে এমনভাবে জাগ্রত হবে, সবার আগে তারা নিজের কথা না ভেবে দেশের মানুষের কথা, দেশের কথা ভাববে। অ্যান্ড যেটা হয় যে সবার মানবাধিকারের যে কথাটা, ভোট যখন আসে, এই ওয়ার্ডটা যখন আমরা ইউজ করি, তখন আমরা দেখতে পাই যে আমরা আসলে শান্তিতে কিংবা সুরক্ষিত হয়ে ভোটটা প্রদান করতে পারি না। আমি হয়তো ভোট দিচ্ছি না, কিন্তু আমার ভোটটা হয়তো হয়ে গেছে, কিংবা জোরপূর্বক নেওয়া হচ্ছে। তবে এখনও অবধি আমি যতটুকু দেখলাম, এখনও অবধি নির্বাচনের যে পরিস্থিতি, এটা খুব ভালো আছে। যদি এটা ধরে রাখতে পারে তাহলে হয়তো এবারে নির্বাচনটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হবে। আর যদি দলের কথা বলি, তাহলে আমি বলবো যে আমি এমন একটি দলকে ভোট দিতে চাই যে কিনা নিঃস্বার্থভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবে। যখন দল তার স্বার্থে চলে যাবে, তখন আসলে দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন সম্ভব হবে না, দেশের তখন অধঃপতন শুরু হয়ে যাবে, যেটা কিনা আমরা পূর্বে দেখে এসেছি। তাই আমি বলবো যে স্বৈরাচারী যে শাসনটা, সেটা যাতে আবার ব্যাক না করে, আমরা যাতে নতুন বাংলাদেশের নতুন রূপে যাতে দেখতে পারি। আর আমি এমন মানুষকেই ভোট দিব যে কিনা বাংলাদেশের জন্য আমি শেষ মুহূর্ত অবধি তাকে যোগ্য প্রার্থী মনে করব, কিংবা সে আসলেই কিছু উন্নয়ন করে দেখিয়েছে। আর ভোট শেষেও যাতে সে আবার সেই মানুষের সাথে কোলাকুলি করে বা হাত নাড়াচ্ছে, বা এসে আবার তাদের সমস্যাগুলো শুনতে পারে। এমন না যে ভোটের আগ অবধি শুধুমাত্র আমি তাদের সমস্যার জন্য এসেছি, কিন্তু ভোটের পর যখন নির্বাচন হয়ে গেল আমি আর আমার সেই মানুষদের কাছে গেলাম না। সেটা আসলে কোনোভাবেই একজন ভালো নেতার সংজ্ঞা হতে পারে না। তাই আমি এমন কাউকে ভোট দিতে ইচ্ছুক যে কিনা আসলেই
এখন অবধি লাস্ট ফাইনাল স্টেজ অবধি দেশের জন্য কিছু করে দেখাবে। আমি প্রাসঙ্গিক আরেকটা কোয়েশ্চেন করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তী অংশে আপনি উত্তরটা দিয়েই দিয়েছেন, তো বাড়তি করে আর কোয়েশ্চেন করলাম না। জানতে চাইবো, প্রথমবার ভোট দিচ্ছেন? না। প্রথমবার ভোট দিচ্ছেন না। ভোট যখন দিতে যাচ্ছেন, আমি সেম কোয়েশ্চেনটা একটু আপনাকেও করতে চাই, সেটা হচ্ছে যে কোন কোন ফ্যাক্টরের উপর বেস করে ভোটটা দিতে যাবেন? আর প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন একবারই আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যে অঞ্চল থেকে এবার ভোটটা দিতে যাচ্ছেন, প্রার্থী যারা আছেন তাদের সঙ্গে আপনার অঞ্চলের মানুষের কমিউনিকেশনটা আসলে কেমন দেখেছেন এখন পর্যন্ত? রাইট ইনফরমেশনগুলো কিংবা ডিটেল ইনফরমেশনগুলো কি ওইভাবে পাওয়া যায়? প্রথম কথা, এটা আমার প্রথম ভোট নয়, এবং প্রথমে ভোট যাদেরকে দিয়েছিলাম সেটা পরের হিসাব, কিন্তু এখন যারা আমার অঞ্চল থেকে দাঁড়িয়েছেন এদেরকে আমি চিনেছি তাদের নেগেটিভ পাবলিসিটির জন্য। সোশ্যাল মিডিয়া তো এখন আমাদের সবার হাতে, তো সোশ্যাল মিডিয়ায় আমার অঞ্চলের প্রার্থীদের আমি আসলে পজিটিভ তেমন কিছু দেখতে পাইনি। তারা লাইমলাইটে এসেছিলেনই বিভিন্ন রকম নেগেটিভ কারণে, নিজের পারিবারিক কারণে হোক, নিজস্ব কোনো স্ক্যান্ডালের কারণে হোক। তো আমি আসলে ওই যে ইংরেজিতে একটা শব্দ আছে স্কেপটিক্যাল, আমি এই মুহূর্তে ভোট দেওয়ার জন্য একটু স্কেপটিক্যাল যে আমার অঞ্চল থেকে যারা দাঁড়িয়েছেন তাদেরকে আমি আসলে কতটা তারা মানুষের জন্য কাজ করবেন আর কতটা তারা নিজেদের জন্য কাজ করবেন এটা আমি আসলে সন্দিহান। সত্যি কথা বলতে আমার এই মুহূর্তে তেমন কোনো আশা আমি আমার অঞ্চল থেকে অন্তত দেখতে পাচ্ছি না। মানে যিনি আসুন না কেন তিনি যে অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় নতুন কিছু করে দেখাবেন, একটা দেশে বিপ্লব করে ফেলবেন, নিজের অঞ্চলের মানুষের জন্য উন্নয়নের বন্যা বানিয়ে দেবেন, এরকম কিছু আসলে আমার মনে হয় না। আমি যদি একজন আদর্শ প্রার্থীর সংজ্ঞা আপনার কাছে জানতে চাই, সেই জায়গা থেকে আপনি একটা বিষয় বলছেন যে আপনি আপাত দৃষ্টিতে আপনার অঞ্চলে সেরকম প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন না, বাট একজন আদর্শ প্রার্থীর সংজ্ঞা যদি আমি আসলে আপনাকে জিজ্ঞেস করি তাহলে কিভাবে দেবেন? একজন আদর্শ প্রার্থীর সংজ্ঞা যিনি মনে রাখেন আমাকে জনগণ নির্বাচন করেছে, আমি নির্বাচন করিনি, বা জনগণ যে কোনো মুহূর্তে আমাকে যে কোনো জবাবদিহিতা যদি আমার কাছে চায় আমি সেটা দিতে বাধ্য, যিনি এটা মনে রাখেন এবং মনে রেখে কাজ করেন, তিনি আদর্শ প্রার্থী। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে খুব ছোট্ট করে আপনি খুব সাবলীলভাবে উত্তরটা দিয়েছেন। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন? প্রথমবার। আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে প্রথমবার ভোট দেওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? সেটা কি প্রথম প্রেমের মতো মধুর, নাকি প্রথমবারের মতো ভোট পরীক্ষার হলে যাওয়ার মতো নার্ভাসনেস? না, আগে যে একটা অনিশ্চয়তা ছিল যে আদৌ আমি ভোটটা দিতে যেতে পারবো কিনা, কিংবা আমার ভোট কেন্দ্রে গিয়ে আমি দেখছি কিনা যে আমার ভোটটা আদৌ হয়ে গেছে কিনা, তো এই অনিশ্চয়তা যে এখনও নেই তা আমি বলবো না। প্রথম প্রেমের মতো সেই অনুভূতিটা তো একটু আছেই, যে যাচ্ছি, এগোচ্ছি, দেখা যাক সাকসেস হয় কিনা। আপনার বাসার পরিস্থিতি একটু জানতে চাই, সেটা হচ্ছে প্রথমবারের মতো যখন ভোট দিচ্ছেন বাসায় কি নিজের একটা বাড়তি গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে যে তুমি বড় হয়ে গেছো, প্রথম ভোটটা দেবে? বাসার কেউ কি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে প্রথম ভোটটা কাকে দেওয়া উচিত, এরকম ব্যাপারে? না, ব্যাপারটা এমন একদমই না। তবে যেটা হয়েছে যে বাসার প্রসঙ্গ যেহেতু এসছে যে ফ্যামিলি পার্টে, জি, তো আমার ফ্যামিলিতে এখন একটা উৎসব ভাব রয়ে গেছে, হচ্ছে, কারণ খুব আমাদের প্রফেশনাল কাজের জন্য আমাদের তো একটু বাসার বাইরেই থাকতে হয়, তো বাসায় সেভাবে সময় দেওয়া হয় না। তো যেহেতু আমার ভোট কেন্দ্রটা ঢাকা থেকে দূরে, তো অনেক দিন পরে যাওয়া হবে, সব কাজিনরা আমরা একসাথে হচ্ছি, সেখানে একসাথে ভোট কেন্দ্রে যাওয়ার একটা প্ল্যানিং চলছে। তো এই যে সবাই মিলে কাজিনরা একসাথে হচ্ছি, বাসা সবাই মিলে ভোট কেন্দ্রে যাব ভোট দিতে যে কোনো একজন প্রার্থীকে, তো এটা নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ, তো এটা আমাকে বেশ ট্রিগার করছে, মানে আমি খুব এনজয় করছি। আপনি যে প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান, বিষয়টা যদি এরকম হয় যে 1 বছর বা 2 বছর পর তিনি বা তারা আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারছেন না, বর্তমান সময় আপনার কাছে কি মনে হয় যে জবাবদিহিতার জায়গাটা এনশিওর করার জন্য আসলে কি পন্থা থাকা উচিত? কারণ আমরা বিগত সময়গুলোতে দেখেছি কখনো প্রার্থীদের জবাবদিহিতার জায়গাটা থাকে না বা জবাবদিহিতার টুলসগুলো ব্যবহার করা হয় না। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, ডিরেক্ট কমিউনিকেশনের জায়গা আছে, আপনি চাইলে আপনার মন্তব্য মতামত ব্যক্ত করতে পারছেন, আপনার কাছে কি মনে হয় এরকম জবাবদিহিতামূলক একটা জায়গা অবশ্যই থাকা উচিত? আপনি যখন এক্সপেকটেশনের কথা বললেন,
প্রথমে আমার মাথায় যেটা এসছে যে আসলে কোনো এই মুহূর্তে আমরা যে বাংলাদেশে আছি কিংবা বিগত যে বাংলাদেশের নির্বাচনগুলো দেখেছি, এই মুহূর্তে প্রার্থীদের কাছে আমাদের কোনো এক্সপেকটেশনই নেই, বা আমার নিজের নেই। কারণ আমার মনে হয় যে যারা ভোট করছে এই মুহূর্তে সবাই নিজ নিজ জায়গা থেকে, কমিটমেন্টের জায়গা থেকে, যেটা আমরা যে প্র্যাকটিসটা দেখে আসছি যে ভোটের আগে সবার সাথে ইন্টারেকশনটা যেভাবে হয়, ভোটের পরে আসলে একটা ফলাফল ঘোষণার পরে এই ইন্টারেকশনটা তারা কেউই কখনো সেভাবে করে না। তো করে না বলেই আমাদের এক্সপেকটেশনটা কমতে কমতে হয়তোবা শূন্যের কোঠায় গিয়ে ঠেকছে। তবুও আমরা যে জাতি স্বপ্ন দেখতে পছন্দ করি, আশা না রাখলেও আশা জন্মে যায়। তো সেখান থেকে বলছি যে এই মুহূর্তে আশা নেই, তবে আশা করতে চাই যে প্রার্থী জিতে আসুক না কেন, যাকেই ভোট দেই না কেন, অন্তত ইন্টারেকশনটা যেন কন্টিনিউ করে, জবাবদিহিতার জায়গাটা যেন তারা তৈরি করে দেয় যে হ্যাঁ আমরা আছি, আমরা ভুল করি বা ঠিক করি, আমরা ঠিক করলে আপনারা আমাদেরকে উৎসাহ দিন, ভুল করলে জবাবদিহির জায়গাটা এখানে আছে, আপনারা কমপ্লেনটা করতেই পারেন। আমরা যেন কমপ্লেনের জায়গাটা করতে পারি কিংবা অনুযোগের জায়গাটা যেন আমরা রাখতে পারি, এতটুকুই। তবে অবশ্যই এমন প্রার্থীকে ভোট দিতে চাইবেন না যিনি মেসেজ দেওয়ার পর সিন করে রেখে দেবেন, সিন করে রিপ্লাই দেবেন, সেমন প্রার্থীকে আপনি চাইবেন। একটু জানতে চাইবো যে মাসে কয়টা ফেসবুকে ফেক আইডি থেকে মেসেজ পান গড়ে? গড়ে এই সংখ্যাটা অনেক, তবে বিগত দিনগুলোতে কিছুটা কমে এসেছে। বিগত দিনগুলোতে কিছুটা কমে এসেছে। আমি কোয়েশ্চেনটা এই কারণে করলাম, সেটা হচ্ছে ফেসবুকে ফেক আইডি শনাক্ত করাটা বেশি কঠিন, নাকি নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের ফেক পার্সোনালিটি শনাক্ত করা বেশি কঠিন? এক্ষেত্রে আমার কাছে, যেহেতু আমি প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আসলে প্রার্থী নির্বাচন করাটাই আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কেননা ফেসবুকে আমাদের জেনারেশন সারা দিনই আমরা থাকি, তো এই সব সম্পর্কে আসলে আমাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স আসলে ঘাটতে হয়ে গিয়েছে। কিন্তু এই যে রাজনৈতিক ব্যাপারটাতে আমরা নতুন প্রবেশ করছি আর কি, সেক্ষেত্রে এই জায়গাটা আসলেই চ্যালেঞ্জিং যে কাকে বিশ্বাস করা উচিত, কার প্রতিশ্রুতি আসলে আমাদের নেওয়া উচিত, কিংবা সে আসলেই সেই ভরসার জায়গাটা রাখবে কিনা। তো আসলে আমি বলবো যে প্রার্থী নির্বাচন করাটাই আমার জন্য একটু চ্যালেঞ্জিং। প্রথমবার যখন ভোট দিচ্ছেন, একদম সরাসরি একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা ভোট দেবেন, একটা সিল মারবেন, এই ভোটটা দিয়ে আপনার জীবনের লাভটা আসলে কি? মানে এই ভোটটা দিয়ে আপনি জীবনে কোন লাভটা এনশিওর করতে চান? আমি আসলে আমার জীবনের কথা যদি ভাবি, আমি আসলে আমার একার কথা ভেবে দিচ্ছি না, যেহেতু যে প্রার্থীকে আমি নির্বাচন করব তিনি আমার এলাকার হয়ে কাজ করবেন। তো আমি চাইবো যে আমার পাশাপাশি আমার এলাকার যে সমস্যাগুলো আছে তিনি সেগুলো নিয়ে কাজ করুক। ব্যক্তি স্বার্থের থেকে আমি আসলে আমার এলাকার উন্নয়নের স্বার্থটাকেই বড় করে দেখছি এই মুহূর্তে এই প্রার্থীকে সিলেকশনের ব্যাপারে আর কি। আপনি যে এলাকায় ভোট দিচ্ছেন, আপনার এলাকায় যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিভিন্ন দল থেকে, তাদের ব্যাপারে আসলে আপনার ধারণা কতটুকু আগে থেকে ছিল, কতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছেন, বা আদৌ কি আসলে প্রার্থীদের ব্যাপারে রাইট ইনফরমেশন কালেক্ট করার মতো টুল আমাদের সামনে আছে? না, লাস্ট কোশ্চেনটার উত্তর দিচ্ছি যে আদৌ সেরকম কোনো প্রপার টুলস আমাদের সামনে নেই, যতটা পার্সোনালি ইনফরমেশন নেওয়া যায় বা করা যায়। আর একটু আগে শুনছিলাম যে বিগত বছরগুলোতে তো আসলে দেখা গিয়েছে যে একটাই রাজনৈতিক দলের চলে এসেছে। তো যখন থেকে আসলে রাজনীতি ব্যাপারটা বুঝতে শিখেছি, তখন থেকে আসলে তাদেরকেই তো দেখে বড় হয়েছি। সেই জায়গা থেকে এখন যখন নতুন নতুন দল, নতুন নতুন প্রার্থীর মুখোমুখি হতে যাচ্ছি, তখন আসলে এই সিলেকশনের ব্যাপারটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এবং চেষ্টা করছি এখনো পর্যন্ত, 2 দিন আগে অবধি আসলে ভাবছি যে আমি যাকে সিলেক্ট করেছি সে কি আসলেই সেই ভরসার জায়গাটা রাখতে পারবে কিনা, এই ব্যাপারটা নিয়ে আমি এখনো সংকুচিত আছি। এখনো সেই কনফিউশনটা বিরাজ করছে। আপনার কাছে আবার আমি ফিরতে চাই, আপনি এখন পর্যন্ত কয়বার ভোট দিয়েছেন? অনেস্টলি বলে একবার ভোট দিয়েছি। ওকে, একটু স্পেসিফিক জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বাসার বাজার সদাই করা হয়েছে কখনো? হ্যাঁ, আমি খুবই সেলফ ডিপেন্ডেন্ট মানুষ, আমি কাজটা করি। ওকে, তাহলে একদম স্পেসিফিক কোশ্চেন, কোন কাজে সবথেকে বেশি ঠকছেন এখন পর্যন্ত? বাজার করতে গিয়ে বেশি ঠকছেন নাকি ভোট দিয়ে বেশি ঠকছেন? আসলে আমি বলতে চাই বাজারের ব্যাপারটা তো আসলে প্রাইসের আপগ্রেড থাকে, আপ ডাউন থাকে, এটা ঠকার ব্যাপার আসলে সমস্যা সবারই একই রকম।
আর যদি প্রার্থী নির্বাচনের কথা বলি, প্রিভিয়াস তো আসলে সেটা বলতে চাচ্ছি না, কিন্তু এখন এটা আমি বুঝবো যে আমি ঠকেছি কিনা প্রার্থী নির্বাচন করার পরে, এখন আমি বুঝবো, আগে আমি এটা বলতে পারছি না। আমি একটু কমিউনিকেশনের জায়গাটা জানতে চাই। সেটা হচ্ছে নির্বাচনের আগে প্রার্থীরা অনেক কথা বলেন, অনেক প্রতিশ্রুতি দেন। বিগত সময়গুলোতে ইভেন আমরা যদি বিভিন্ন জেলা সদরগুলোতেও কনভারসেশনগুলো একটু সারমর্মটা তুলে ধরি, অনেকেরই একটা কমপ্লেনের জায়গা যে প্রার্থীরা নির্বাচনের আগে এক কথা বলেন, নির্বাচনের পরে চেহারা দেখা যায় না, বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে আসেন, নির্বাচনের পরে তাদেরকে পাওয়া যায় না। এই কমিউনিকেশনাল ব্যারিয়ারটা আসলে কিভাবে দূর করা যায়, আপনার কাছে ব্যক্তিগতভাবে কি মনে হয়? এক্ষেত্রে আমি বলতে পারি যে সবার আগে কমিটমেন্ট, যে যেরকমই কমিটমেন্ট করে অবশ্যই এটার দিকে যত্ন নেওয়া উচিত কমিটমেন্টের ব্যাপারে। অ্যাকচুয়ালি প্রিভিয়াস হিস্ট্রি যদি বলি, এটা তো সেই জায়গাগুলি সবসময় ফুলফিল হয় নাই, তবে একেবারেই যে হয় নাই তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়েছে। তো আমরাও সেরকম আশাবাদী যে এবারও ইনশাল্লাহ হবে। নিউ নিউ প্রার্থী সব, আমরা কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড ওরকম সবারটা জানিও না, তারপরেও আস্থা রাখছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই নির্বাচনটাকে আপনি কি গণতান্ত্রিক উৎসব হিসেবেই দেখছেন, নাকি কিছুটা হলেও শঙ্কা কাজ করছে, কোনো একটা আভ্যন্তরীণ ভয় কাজ করছে? সামগ্রিকভাবে কেমন পরিস্থিতি আপনি দেখছেন? অ্যাকচুয়ালি যেহেতু নির্বাচনটা অনেক দিন পরে, তো আমার কাছে মনে হয় গণতান্ত্রিক ব্যাপারটা আমি চাচ্ছি যে ইনশাল্লাহ এরকমই কিছু হবে, এটাই। আর একচেটিয়া ভয় টয় এটা সাময়িকভাবে সবার মনেই কিছুটা শঙ্কা আছে, কেউ না মুখে স্বীকার করুক বা না করুক, এই কথাটা কিন্তু সত্যি, সাময়িক শঙ্কা সবার মনেই আছে। তার মানে বোঝা গেল যে সাময়িক একটা শঙ্কার জায়গা সবার মধ্যে আছে। আপনি একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে পরীক্ষার হলে যখন একজন পরীক্ষার্থী নকল করে, শিক্ষকের সেটাকে এক্সপেল করার ক্ষমতা আছে, শিক্ষক সেটাকে এক্সপেল করতে পারেন। নির্বাচনের মাঝেও নকল থাকে, সেই নকলকে কি এক্সপেল করা যায়? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। যদি দুর্নীতি করে, ডেফিনেটলি তার আইনানুগ ব্যবস্থা আছে। কিন্তু বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা, বিগত সময় আপনি সেই প্রয়োগটা বিগত দেখেছেন সময় কিনা? আসলে প্রয়োগ হয়েছে কতটুকু সেটা আমরা সবাই জানি। তবে এবার নতুন বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি। আশা করছি যে নতুন বাংলাদেশে আমরা নতুন আইন প্রয়োগ দেখব এবং ট্রান্সপারেন্ট কিছুই আমরা দেখব ইনশাআল্লাহ। আপা, এখন পর্যন্ত এই নির্বাচনে প্রশাসনের ভূমিকাটা আপনি কেমন দেখছেন? সেটা কি নিরপেক্ষ রেফারির মতো দেখছেন, নাকি দক্ষ প্রশাসকের মতো দেখছেন? সামগ্রিকভাবে আপনার অ্যাসেসমেন্টটা কি? সামগ্রিকভাবে বলতে গেলে আমার কাছে খারাপ না, ঠিকই আছে মোটামুটি। দক্ষতার সাথেই নির্বাচন কমিশন যারা দায়িত্বে আছেন তারা মোটামুটি হ্যান্ডেল করছেন, এখন পর্যন্ত আমি দেখছি আর কি। আর আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান, একজন আদর্শ প্রার্থীর সংজ্ঞাটা কেমন হওয়া উচিত, যাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করতে চান? এই যে আমার পেছনে জাতীয় সংসদ ভবন আছে, যেখানে আপনার কণ্ঠস্বরটাকে তুলে ধরবে, আপনার দৃষ্টিতে আদর্শ প্রার্থীর চরিত্র কেমন হওয়া উচিত? আদর্শ প্রার্থীর চরিত্র অবশ্যই থাকতে হবে একেবারে স্বচ্ছ পানির মতো, যেমন পানি উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায়, ওই আদর্শ প্রার্থীর সমস্ত কিছুই থাকবে ট্রান্সপারেন্ট। এখন তারা দেখাচ্ছে তাদের সম্পদ আছে এতটুকু, পরবর্তীতে যখন 5 বছর পরে যখন যাবে তখন এত বড় হয়ে যাবে, ওটার একটা ট্রান্সপারেন্সির দরকার। তো আমার মনে হয় যে কথা এবং কাজে যে প্রার্থীদের মিল থাকবে তারাই আদর্শিক ভাবে আমার মনে হয় যে আমার কাছে তারা যোগ্য ক্যান্ডিডেট থাকবে আর কি। আপনার এলাকায় যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের ব্যাপারে কতটুকু ইনফরমেশন আসলে আপনি গ্যাদার করতে পেরেছেন, বা কতটুকু ইনফরমেশন আসলে গ্যাদার করা যায়, কতটুকু টুল আমাদের হাতে আছে? অবশ্যই, যেহেতু এখন সবার হাতেই মিডিয়া একেবারেই অ্যাভেলেবেল হয়ে গেছে, ফেসবুক থেকে শুরু করে এলাকা থেকে শুরু করে সবাই মোটামুটি সব কিছুতেই সচেতন। আর জুলাইয়ের পরবর্তীতে প্রত্যেকটা নাগরিকই সচেতন তাদের অধিকার নিয়ে। সুতরাং আমি ভাবি আমার এলাকায় যারা দাঁড়িয়েছেন তাদের ব্যাপারে যথেষ্ট ইনফরমেশন আমার কাছে আছে এবং আমি তাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন পেয়েছি। আশা করছি আমার ভোটের কেন্দ্রে এটা আমি অ্যাপ্লাই করতে পারবো আমার ট্রান্সপারেন্সিটা আর কি। থ্যাংক ইউ। আপনার কাছে আমি আবারও ফিরবো। আপু, একটু আপনার কাছে জানতে চাই, নির্বাচনের আগে আমরা একটা খুব কমন স্লোগান শুনি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু একটা গ্যাপ থেকে যায়, কোন ফুলের মতো আসলে পবিত্র? সেটা কি গোলাপ ফুলের মতো নাকি ধুতুরা ফুলের মতো? বেসিকলি যদি আমি আমার ওপিনিয়নটা আপনাকে দেই, সেই ক্ষেত্রে হচ্ছে কারো চরিত্রই ফুলের মতো হতে পারে না, আই থিঙ্ক সো, অ্যাজ এ হিউম্যান বিইং। যদি আমি অ্যাজ এ নিউ ভোটার, সো আমি যদি একটু পিছনের দিকে তাকাই, এরকম অনেক কমিটমেন্ট ছিল আমার এলাকাতে। যেহেতু আমি একটা ভালোই একটা প্রপার এরিয়াতে বসবাস করছি, আমার ওই জায়গায় কিন্তু জলাবদ্ধতা ছিল। আমার বিগত যারা ছিল এমপি প্রার্থীরা, তারা কিন্তু সেটাকে এমনভাবে ফুলের মতো করেই সে প্রেজেন্ট করেছে যে সে উইদিন 1 উইকের মধ্যে আমার জলাবদ্ধতা দূর করে দিবে, দেন আমি একটা প্রপার
সিটি পাবো, রাইট? সো আমি যখন দেখেছি সে যখন নির্বাচনে জয়ী হয়েছে, বাট তার যে ওই যে ফুলের মতো চরিত্র দিয়ে যে সে গ্রাপ করে সে যে নির্বাচনে এসেছে, বাট সেটা কিন্তু প্রপার ওয়েতে সে করে নাই। সো দ্যাটস ওয়াই হাউ ক্যান আই বিলিভ দ্যাট যে তার চরিত্রটা ফুলের মতো। সো ডেফিনেটলি আমি তাকেই আইডেন্টিফাই করব যে হচ্ছে আমাকে প্রতিশ্রুতি নয়, আমার কাজে আমাকে বিশ্বাসটা নিয়েছে। আপনার এলাকায় কি এমন প্রার্থীকে পেয়েছেন আপনি, যে বা আপনি ইনফরমেশনটা কি গ্যাদার করতে পেরেছেন কিনা যেখানে আপনি আশ্বস্ত হতে পারছেন? কারণ আমি প্রশ্নটা আপনাকে কেন করা, ম্যাক্সিমাম জায়গাতে একটা অবজারভেশন আমরা পেয়েছি যে অনেকেই হয়তো বা আপনাদের মতো প্রথম ভোটার যারা প্রার্থীদের ব্যাপারে জানেনই না বা প্রার্থীদেরকে আগে থেকে চিনতেনও না সেইভাবে। আপনার ক্ষেত্রে আপনি কতটুকু আশ্বস্ত হতে পারছেন? Well, it was critical question for me because of আমার 15 নম্বর আসনে দুজনেই হচ্ছে প্রার্থী আছেন এবং দুজনেই খুব হাড্ডাহাড্ডি লড়ে যাচ্ছেন। সো দুজনকে আমি যদিও একজন প্রার্থীকে আমি ছোটোবেলা থেকেই চিনে আসছি এবং আরেকজনকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চিনেছি, বাট ফরচুনেটলি আর আনফর্চুনেটলি আমার কাছে মনে হয় যে দুজন প্রার্থী কিন্তু খুবই ভালো পজিশনে আছেন, তাদের ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। এখন আমাকে ক্রিটিক্যাল হচ্ছে এই কারণে আমি বলেছি কোয়েশ্চেনটা খুবই ক্রিটিক্যাল, দুজনকে আমি ডিফাইন করতে পারছি না যে আসলে কাকে আমি যে প্রথম ভোটটা দিব, ভোট দেওয়ার ফলে কে আমার হয়ে কাজ করবে। লাইক আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে সে দাঁড়িয়ে কাজ করবে আমার লেন্সে। বিকজ অফ অ্যাজ এ ইয়াং পারসন আমার অনেকগুলো লেন্স আছে যে আমি কী কাজ করব। সো আমার প্রত্যাশা তার প্রতি এটাই, কী কাজ সে করবে। এখন এই দুজনকে আমি ডিফাইন করতে পারছি না যে দুজনের কোনজন আমার আসলেই আমার এরিয়ার জন্য সে একজন ভালো এমপি প্রার্থী। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আমি পরবর্তী সময় আবারও ফিরবো। একটু আপনার কাছে আসতে চাই, আপনাদের প্রজন্মের যে ডিমান্ড থাকে, সাপোজ আপনি হয়তো বা অ্যান্ড্রয়েড ফোন, আইফোন ব্যবহার করছেন বা iOS ব্যবহার করছেন, একটু বাবা চাচার বয়সী যারা আছে তারা হয়তো বা সেই অ্যান্ড্রয়েড বা আইফোনের ফিচারগুলো ঠিকঠাক মতো বোঝে না। এখন একজন তরুণ প্রজন্মের ভোটার হিসেবে বাবা চাচার বয়সী যারা নির্বাচনের প্রার্থী আছেন তাদের প্রতি আসলে কতটুকু ভরসা করতে পারেন যে আপনার জেনারেশনের পালসটা বুঝতে পারবে, এই ভরসা কতটুকু আছে? ধন্যবাদ। আমার মনে হয় যারা বাবা চাচার বয়সী আছে তারা আসলে একটু জ্ঞানী হন, তারা আসলে বোঝেন। তবে জেনারেশনের যেহেতু একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, মানে নতুন জেনারেশন এসেছে, তাদের চাওয়া পাওয়া, তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের জীবনযাপন কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। তো সেই জায়গা থেকে এখন যারা এমপি প্রার্থী আছে আমার মনে হয় তাদের সাথে আমাদের যদি ওপেন ইন্টারেকশন হয়, আমাদের যেই চাওয়া পাওয়া বা আমাদের লাইফ স্টাইলের সাথে বা আমাদের দৈনন্দিন জীবনে আসলে কোন অধিকারটাকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি বা কোন দায়িত্বটা আসলে তাদের বেশি প্রায়োরিটি দিয়ে পালন করা উচিত, সেটা যদি আমরা তাদেরকে ভালোভাবে ওপেনলি বোঝাতে পারি, ডিরেক্টলি তাদের সাথে ইন্টারেক্ট করে জানাতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটাতে আসলে আমাদের সুবিধা হবে এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো। ওকে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা যখন আপনি বললেন, আপনার সঙ্গে আমার যখন মতের অমিল হবে দিন শেষে সেটাই তো গণতন্ত্র। আপনার এক রকমের মত থাকবে, আমার আরেক রকমের মত থাকবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মতের অমিলটা আসলে কতটুকু স্পোর্টিংলি দেখা হয়, আগামী দিনগুলোতে কেমন প্রত্যাশা করছেন সেই জায়গাটাতে? মতের অমিলটা আসলে আমরা সবাই জানি একটু ভিন্নভাবেই দেখা হয়, তবে আমার প্রত্যাশা হচ্ছে যে ভিন্ন মতকে প্রাধান্য দিতে হবে এবং আমরা যেন আসলে কোনো ভয় শঙ্কা ছাড়াই আমাদের যে নিরপেক্ষ মতামত আছে সেটা প্রদান করতে পারি। কারণ যখনই ভিন্ন মত আমাদের মাঝে থাকবে তখনই আসলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে একটা গণতান্ত্রিক চর্চা হচ্ছে, এখানে আমরা আসলে আমাদের যে চাওয়া পাওয়া আছে সেটা আমরা আসলে প্রেজেন্ট করতে পারছি। কিন্তু যখন এটা দমিয়ে দেওয়া হবে তখন কিন্তু আসলে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র এটাই বিশ্বাস করে যে যার যেটা মতামত আছে সেটা সে সঠিকভাবে এবং সেফলি আসলে উপস্থাপন করতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আমি আশা করি অবশ্যই এরকম হবে যেখানে ভিন্ন মত আসলে তাদের স্থান পাবে এবং এখানে কোনো মব কালচার ক্রিয়েট হবে না, এটা হবে। মব কালচার নিয়ে আপনি একটা কথা বলেছেন, আমি এই প্রাসঙ্গিকভাবে একটু আপনার কাছে আসতে চাই। ভায়োলেন্স নিয়ে অনেক কথাবার্তা হয় বর্তমান সময়ে। একটা সময় এরকম ছিল যে একটা জায়গায় জটলা দেখলে আমরা সবাই খুব আশ্বস্ত হতাম, ওয়েল এখানে মানুষজন আছে। এখন জটলা দেখলে পরে অনেকের ভয় লাগে, এই না মব স্টার্ট হয়ে গেল। আপনার কাছে কি মনে হয় যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা
মব কালচারকে প্রতিহত করতে পারে? অনেকেই এই কথাটা বলেন যে নির্বাচন আসলেই নাকি মব কালচার বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে। আপনি কি সেটা বিশ্বাস করেন? দেখুন, আন্দোলন পরবর্তী সময়ের কথা যদি আমি বলি, সামাজিক প্রেক্ষাপট কিছুটা এরকম ছিল যে আন্দোলনের পরবর্তী সময়ে এদেশের মানুষ ভীষণ ফিউরিয়াস হয়ে গিয়েছিল, যে তাদের মধ্যে এটা হয়তো বা আমাদের বাঙালিদের জিনগত একটা ব্যাপার, যে আমরা যখন খুব কোনো কারণে আসলে আমরা এক্সাইটেড হয়ে যাই, তখন বোধহয় আমাদের মধ্যে এমনটা হয় যে আমাদের মনে হয় যে না, আমরা কোনো অন্যায় দেখলেই আমরা সেটার প্রতিবাদ করব, নিজেদের মতো করে প্রতিবাদ করব। কিন্তু আমাদের মাথায় এটা থাকে না যে প্রতিবাদ করবার জন্য আসলে আইন রয়েছে এবং বিচার করবার জন্য আইন রয়েছে। আমি নিজেও যদি আইনের উপর আস্থা না রেখে নিজের মতো করে কিছু করি, সেটাও আসলে আইন বহির্ভূতই হচ্ছে, যার জন্য আমি আমার গভর্নমেন্টকে অ্যাকিউজ করছি বা এ ধরনের কিছু আমি করছি। তো নির্বাচন আসলে মব কালচার বন্ধ হয়ে যাবে এটা মনে করবার কারণই হচ্ছে আমরা তখন এই ব্যাপারটাই চিন্তা করি যে তখন গভর্নমেন্ট থাকবে আইনকে আরও বেশি নিয়ন্ত্রণ করবার জন্য, গভর্নমেন্টের দ্বারা সে আইনটা ভালোভাবে পরিচালিত হতে পারবে। তার মধ্য দিয়ে আসলে মব ভায়োলেন্স বন্ধ হতে পারবে বা বন্ধ হওয়া সম্ভব বা কমানো সম্ভব, কারণ তখন মানুষ নতুনভাবে আবার আইনের উপর আস্থা রাখতে শিখবে যে আচ্ছা হ্যাঁ, আমার নিজের ইলেক্টেড গভর্নমেন্ট এখন রয়েছে, সো তারা নিজেরাই সেটা সামলাতে পারবে। প্রশাসনিক কাঠামোটাকে সচল রাখার জন্য আপনি প্রশাসনকে সক্রিয় থাকার জন্য নির্বাচনের কথা বলছেন। আমি সর্বশেষ যে কোয়েশ্চেনটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে, আপনি যে এলাকা থেকে ভোট দিচ্ছেন, যে এলাকায় আপনি ভোট দিচ্ছেন, অনেকে একটা কথা বলে সোশ্যাল মিডিয়াতে আমাদের চোখের সামনে একটা ফেক ওয়ার্ল্ড তৈরি করে রাখা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার মিল খুব কমই পাওয়া যায়। আপনি নির্বাচন কেন্দ্রিক যে পরিস্থিতি দেখছেন, সোশ্যাল মিডিয়াতে যেমন দেখছেন, বাস্তবিক অর্থে আপনার এলাকাতে যেমনটা দেখছেন, দুটার মধ্যে পার্থক্য কেমন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে আমি ঢাকা ৮ আসনের ভোটার। জি। সো অনেক সময় মজা করে বলা হয় যে পুরো ঢাকা একদিকে আর ঢাকা ৮ আসন আরেকদিকে। তো বিষয়টা হচ্ছে যে আমি আমার নিজের এলাকায় যেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায়ও পরিস্থিতি কিছুটা সেরকমই, তার চেয়ে অনেক অতিরঞ্জিতভাবে কিছু বলা হচ্ছে বা করা হচ্ছে এমনটা নয়। আর সত্যি বলতে যে আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়ার ফেক আইডি আর পলিটিশিয়ানদের ফেকনেস, এই ব্যাপারটা পার্সোনালিটি, রাইট। আমি মনে করি যে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই, আমরা প্রতিটা পেশায়, যেই পেশায় রয়েছি, যেই জায়গায় রয়েছি, আমরা সকলেই কম বেশি অভিনয় করি, আমাদের অভিনয় করতে হয়। সো রাজনীতিবিদরাও তার বাইরে কিছু নন, তাদেরকেও জনগণের সাথে মেশার জন্য কিছুটা তো তাদের ব্যক্তিগত জায়গা থেকে বেরিয়ে তাদেরকে অভিনয় করতেই হবে। সেটা আমাদের নিজেদেরকেও বুঝতে হবে যে হ্যাঁ, তারা আসলে কোনটা আমাদের জন্য করছে না, তারা আসলে কোনটা নিজেদের জন্য করছে। তো এই ম্যাচিউরিটি আমি মনে করি যে জনগণ হিসেবে আমাদের নিজেদের মধ্যেও থাকা উচিত। একদম অন্ধের মতো কোনো কিছুতে গা ভাসানো আসলে আমাদের উচিত না। আর সোশ্যাল মিডিয়ার চিত্র যেটা বলছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়ার ইউজ সম্পর্কে আরেকটু সচেতন হওয়া উচিত। আমি এখন আমাদের জেনারেশনে, ইভেন আমাদের বাবা মায়েদের জেনারেশনের অনেককেও দেখি যে কোনটা আসলে এআই মেড, কোনটা আসলে ডিপ ফেক, এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি না। তো এই ব্যাপারগুলো আগে আমাদের বুঝতে হবে, এই ব্যাপারগুলো আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের নিজেদেরকে আমাদের সচেতন করতে হবে যে আচ্ছা, আমি যে নিউজটা গ্র্যাব করছি সেটা কতটা ফেক আর সেটা আসলে কতটা সত্য, সেটার সাথে আমার বাস্তব জগতের কতটা মিল রয়েছে। আমি যখন এই কম্পেয়ারটা নিজে করতে শিখব, তখনই আসলে আমার বাস্তব চিত্র আর সোশ্যাল মিডিয়ার চিত্র পার্থক্য কতটা কিংবা সিমিলারিটি কতটা সেটা আমি ধরতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য, মতামত ব্যক্ত করার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন নিয়ে আপনারা আপনাদের মতো করে মন্তব্য ব্যক্ত করেছেন। আপনাদের কাছে আমি আবারও ফিরতে চাই, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আলোচনায় ফিরবো। একটা খুব গুরুত্বপূর্ণ কথা চলে এসেছে, সেই কথাটা হচ্ছে কোনটা আসলে ফেক নিউজ, কোনটা দিয়ে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে আইডেন্টিফাই করাটা কিন্তু খুব জরুরি। এবং বর্তমান সময় দেশের যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতির জায়গা থেকে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দিকে কিন্তু এগোতে যাচ্ছেন সবাই। হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়ারে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছে। হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়ারের আজকের আয়োজনে আমরা আছি জাতীয় সংসদ ভবনের সামনে, এবং পুরো আয়োজনটাই কিন্তু এই জাতীয় সংসদ ভবন কেন্দ্রিক।
কেমন প্রার্থী আমরা দেখতে চাই, কেমন নির্বাচন আমরা দেখতে চাই, কেমন গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই, এবং এই অঞ্চলের নারী ভোটাররা আমাদের সঙ্গে কথা বলছিলেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, সম্ভাবনার জায়গা নিয়ে। এই পর্যায়টা একটু ট্রিকি ওয়েতে আমরা সাজাতে চাই। আপনাদের প্রত্যেককে আমরা একটা ক্ষমতার চেয়ার দিয়ে দিতে চাই এবং জানতে চাইব ক্ষমতার চেয়ার যদি আপনারা সত্যিকার অর্থে পেয়ে যান তাহলে কোন 3টা কাজ প্রথমে করতে চান। আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। প্রশ্নটা আমার কাছে একটু কঠিনই মনে হচ্ছে, কেননা এত এত উন্নয়নের জায়গায় আমি আসলে কোন 3টা জিনিস দিয়ে শুরু করব এটা নির্বাচন করাটা একটু কষ্টসাধ্য। কিন্তু সেই জায়গা থেকে আমি যেহেতু একজন চেয়ারে বসে আছি, তো চেয়ারে বসার জায়গা থেকে আমি প্রথমেই দেখব যে আমার এলাকার মানুষদের আসলে কি কি উন্নয়ন প্রয়োজন। আগে আমি তাদের কাছ থেকে একজন প্রার্থী হিসেবে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের আসলে কি কি উন্নয়ন প্রয়োজন, আপনাদের এলাকায় কি কি উন্নয়নের আমি যদি করে থাকি তাহলে আপনারা খুশি হবেন। এবং সেখান থেকে যদি অনেকগুলো বিষয় চলে আসে, অবশ্যই অনেকগুলো বিষয়ই আসবে, কেননা আমি মনে করি যে আমি চেহারে বসে যেটা না দেখি তারা নিজেরা তো ভুক্তভোগী, তো সেক্ষেত্রে তারা আমার থেকে ভালো তাদের উন্নয়নটা বুঝবে, যেহেতু তাদের উদ্দেশ্যেই আমার কাজটা করা। তো সেক্ষেত্রে হতে পারে যে তাদের চাওয়া পাওয়া থেকেই আমি হচ্ছে সবই তো করবো, কিন্তু ওই যে একদিনে তো আমি সব বদলাতে পারবো না। সেই জায়গা থেকে প্রথমে হয়তো বা তাদের মতামত অনুযায়ী আমাকে 1টা 2টা বা 3টা জিনিস সিলেক্ট করতে হবে, কিন্তু আমার প্রথম ধাপটা এটাই থাকবে যে আমি তাদের কাছ থেকে তাদের সমস্যাটাই জেনে তারপর সেটা নিয়ে কাজ করব। আপনি যে এলাকায় বসবাস করেন আপনি আপনার জায়গা থেকে 3টা ক্রাইসিসের কথা বলতে পারবেন, যে ক্রাইসিসগুলো আপনি সত্যিকারের অর্থে ক্ষমতায় গেলে আপনি সেটাকে পরিবর্তন করতে চাইবেন, বা আপনি আপনার ডেইলি লাইফে এরকম ক্রাইসিস ফেস করেন, 3টা এরকম ক্রাইসিস। জলবায়ু নিয়ে আমি শুরুতে একটু বলতে চাই। জলবায়ু নিয়ে বাংলাদেশ অনেক কাজ করছে, কিন্তু যতটা কাজ করা দরকার আসলে সে পর্যায়ে আমরা এখনও পৌঁছাতে পারিনি। তো এই জায়গাটা থেকে আমাদের মনে হয় যে অন্যান্য উন্নয়নের পাশাপাশি এটাও এই দিকটাতেও একটু নজর রাখা উচিত। সেক্ষেত্রে আমি এটা নিয়েও কাজ করতে চাই। 3টা বিষয় সিলেক্ট করাটা কষ্টসাধ্য, কিন্তু আমি চাইবো যে এটাও একটা জিনিস রাখা যে ক্ষমতার চেয়ারে গেলেই যারা হচ্ছে একটু যারা নিম্ন মধ্যবর্তী আছেন বা আছেন তাদেরকে যে দেখাতে হয় যে কোনো অন্যায় বা বিচারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে আর কি, জাস্টিস আমরা অনেকেই পাই না এলাকাগুলোতে। তো সে জায়গাটাও আমি একটু কাজ করতে চাই। আমি পার্সোনালি একজন আইনের স্টুডেন্ট, তো এই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে এটা নিয়ে আসলে আরও জোরালোভাবে কাজ করা উচিত, কেননা আমাদের তৃণমূল পর্যায়ে যে মানুষগুলো আছে না তারা আসলে জানেই না যে কোন ইয়াতে কোন ধারা বা কী আইন আছে, এবং আইনের যে অনেক ধরনের ফাঁকফোকর আছে এ সম্পর্কেও কিন্তু তারা আসলে অবগত না। তো আমি চাইবো যে এগুলো আসলে তাদেরকে একদম সরাসরি জানানো, এটাও আমার একটা উদ্যোগ হবে আর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি 2টা উদ্যোগের কথা বলেছেন। আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয় আপনি আপনার অঞ্চলের জন্য ক্রাইসিসের উপর বেস করে কোন 3টা কাজ প্রথমে করতে চাইবেন? ক্রাইসিস এত আসলে যদি প্রথম দিন মানে সব ক্রাইসিসগুলো এত গুরুত্বপূর্ণ, কোনটা ছেড়ে কোনটাকে গুরুত্ব দিব এটাও একটা চ্যালেঞ্জের বিষয়। তবু যদি গুরুত্ব দিতে হয় তাহলে আমি চেষ্টা করব জলবায়ু নিয়ে প্রথমত, তারপরে রাস্তাঘাটের অবস্থা প্রতিদিন এত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আসলে আমাদের নজর দেওয়া উচিত। একটু এক্সাম্পল দিতে পারবেন যে কেন বলছেন যে রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর হচ্ছে? আমাদের আজকে থেকে 5 বছর আগে আমরা যেভাবে রাস্তায় চলতে পারতাম আজকে এখন পাচ্ছি না। যেমন আমি আমার শহরের উদাহরণ দিই, আমি রংপুর শহর থেকে এসেছি। তো আমি যখন রংপুরে ছিলাম, আমি ঢাকায় আছি 11 বছর আগে রংপুর আর আজকে রংপুর অনেক পার্থক্য। কেননা 11 বছর আগে যখন আমি স্কুলে বা কলেজে যেতাম, তো যে রাস্তাগুলো দিয়ে যেতাম সেই রাস্তায় এত বেশি শব্দ ছিল না, এত বেশি অটোরিকশা কিংবা রিক্সা ছিল না। তো সময়ের সাথে সাথে রাস্তা তো আসলে তার মাপেই আছে, কিন্তু যে পরিমাণ ভেহিকল বাড়ছে, যে পরিমাণ অটোরিকশা কিংবা শব্দ দূষণ বাড়ছে, এটা নিয়ে কেউ কাজ করছে না। শুধুমাত্র রাস্তায় গাড়ি নামিয়ে দিচ্ছে। যেমন যদি ঢাকায় বলি, ঢাকার রাস্তা সম্পর্কে আমরা সবাই জানি, প্রতিদিন যত পরিমাণ গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে সেই পরিমাণ কিন্তু রাস্তা আসলে আমাদের কাছে নেই। রাস্তায় আমরা গাড়ি নামাচ্ছি কিন্তু রাস্তায় গাড়ির জায়গা দিতে পারছি না। তো সেই ক্ষেত্রে
এই যে আমরা সাধারণ মানুষ যে পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে, এটার কোনো জবাবদিহিতা কিংবা দায়বদ্ধতা কারণে। তো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমার ট্রাফিক কাছে। ব্যবস্থাপনার জায়গাটা হ্যাঁ, নিয়ে কারণ কথা আমাদের জেনারেশন কিংবা আমাদের পরের জেনারেশন যে প্রোডাক্টিভিটি নিয়ে আমরা জন্মাই, কি যে উৎসাহ নিয়ে আমরা কাজ করার জন্য মানে দৃঢ় পরিকল্পনায় থাকি, আসলে কি তা হয়? কারণ আমরা যখন বাসা থেকে বেরোই 2 ঘন্টা আমাদের যদি জ্যামে চলে যায় সকালবেলার, তাহলে আমাদের প্রোডাক্টিভিটি তো সেখানটাই নিরুৎসাহিত হয়ে গেল। আমরা আসলে সারাদিন আমরা কি করছি আসলে, তারপর বাসায় ফিরে নিজের কাজটা তো আর করা হয় না। এটা গেল রাস্তার বা ট্রাফিক সব কিছু মিলিয়ে। এটা শুধু ঢাকার চালচিত্র না, এটা সারা বাংলাদেশের এখন এই মুহূর্তে। তৃতীয় যদি আমি বলতে চাই, তাহলে নারী অধিকার নিয়ে তো বলাই যায়। কারণ অধিকার তো আসলে পুরুষ বা নারীর সম অধিকার আমরা বলি, কিন্তু আসলে কি সম অধিকার আমরা পাচ্ছি না। তো এই মুহূর্তে বাংলাদেশে যে দুটো প্রধান নির্বাচিত দল, মানে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের কোন দল আসলে নারীকে কতটা গুরুত্ব দিবে বা কি করছে, এটা তো আসলে জানি না। অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে, কনফ্লিক্ট করছে, অনেক মতপার্থক্য তৈরি হচ্ছে সব কিছু মিলিয়ে। তো আমি আমার ক্ষমতার চেয়ারে থাকলে এই জায়গাটায় বিশেষভাবে কাজ করতে চাই, অন্তত যেন আমার কোনো অ্যাকশন নিয়ে মতবিরোধ তৈরি না হয়। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো, আপনি যদি ক্ষমতার চেয়ার পেয়ে যান, তাহলে আপনার অঞ্চলের ক্রাইসিসের উপর বেস করে কোন 3টা কাজ প্রথমে করতে চাইবেন? ক্ষমতার চেয়ার শুনতে প্রচণ্ড লোভনীয়। প্রথম কথা শুনলেই মনে হয় আচ্ছা এবার আমার হাতে ক্ষমতা, আমি একটু পাল্টে যাই, আমি একটু এবার আমার আখেরটা গুছিয়ে নিই, অন্যের কথা চিন্তা করব কেন। কিন্তু ওই যে প্রথমেই আমি বলেছিলাম যে আদর্শ প্রার্থী তিনি হন যিনি মনে রাখেন আমাকে জবাবদিহিতা করতে হবে। তো এরকম একটা ক্ষমতার চেয়ারে যদি বসেই যাই, তাহলে আমি প্রথমে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, আজকাল দেখা যায় যে একটা মাঠ আছে, মাঠের বাইরে লেখা এখানে খেলাধুলা করা নিষেধ। আমার প্রশ্ন হচ্ছে তাহলে মাঠের কাজটা কি? আমার এলাকার বাচ্চারা যদি নাই খেলতে পারলো, তাদের সেই মানসিক বিকাশে আমি যদি সাহায্যই না করলাম, আমি কিভাবে পরের প্রজন্মের জন্য একটি উন্নত দেশ রেখে যাচ্ছি এই বলি আউড়ে তো তখন আসলে কোনো লাভ হয় না। আমার প্রথম চেষ্টা থাকবে বাচ্চাদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করা, তাদের জন্য মাঠ উন্মুক্ত করে দেওয়া, এবং তারপরে আসছে ক্ষমতার চেয়ারে বসলে আমি সম্ভবত যেটা চেষ্টা করব সেটা আমি সংসদেই বিল পাস করানোর চেষ্টা করব, যাতে সংসদ প্রার্থীরা যারা আমরা থাকব তখন প্রত্যেকের জন্য পাবলিক ট্রান্সপোর্ট যাতে বাধ্যতামূলক করা হয়। নিজেদেরকে জনগণের যতটা কাছে আমরা নিয়ে যেতে পারবো, আমার ধারণা তত বেশি আমরা জনগণকে বুঝতে পারবো। তাদের চোখ থেকে একটা আমরা পড়েছিলাম ইউনিভার্সিটি লাইফে, বার্ডস আই ভিউ, উপর থেকে দেখলে সব কিছুই অনেক কম মনে হয়। আপনি যখন একটা জায়গার ভেতরে যাবেন, আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা আসলে কোথায় কোথায় চলছে। আমার এলাকায় ছিনতাই হয় অনেক, আজকাল এলাকায় সিসিটিভি আছে, সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে দেখা গেল অমুক জায়গায় এই যে ছিনতাই করে নিয়ে চলে গেছে, কিন্তু তারপরের আমরা কোনো আর দেখতে পাই না যে এটা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হলো কি না, এটাকে মানে সেই ছিনতাইকারীকে ধরা হলো কি না, কোনো শাস্তি তারা পেলো কি না, কোনো ফলো আপটা হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীকে এক্ষেত্রে যথাযথ নির্দেশ দেওয়াটা আমি মনে করি প্রচণ্ড দরকার, এবং তাদেরকে সেইভাবে গড়ে তোলা যে তাদের কাজ জনগণের সেবা করাই, অন্য কোনো কিছু না, জনগণকে হ্যারাস করা নয় বা অন্য কোনোভাবে তাদেরকে ছোট করা নয়। আমার জন্য আমি কাজ করব জনগণের জন্য, আমার সাথে যারা থাকবে তারাও কাজ করবে জনগণের জন্য। আর যদি বলতে হয় তাহলে হ্যাঁ, অবশ্যই আগের সবাই যেটা বললেন, জলবায়ু একটা অনেক বড় ব্যাপার। ড্রেন, নালা, আমার এলাকায় এসবের অভাব নেই, এবং তার জন্য, এবং বাস স্ট্যান্ড থেকে যখন আপনি সামনের দিকে এগোবেন, একটা সুন্দর, যখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা যখন ধানমন্ডির দিকে যাই বা এই রোডটা দিয়ে যাই, এই যে পাবলিক ট্রান্সপোর্টগুলো, এই যে কালো ধোঁয়াগুলো, এত বছর ধরে আমরা এই দেশে বাস করছি, এখনও এইটুকু গেল না।
আমি চেষ্টা করব তখন যোগ্য মানুষদেরকে সেই কাজে বহাল করার জন্য, যাতে তারা নতুন নতুন ডিজাইন দেন, ইনোভেটিভ ডিজাইন আসে, ইনোভেটিভ ক্রিয়েটার্স আসেন, তারা নতুন ডিজাইন দেবেন, সেভাবে আমার এলাকার উন্নয়ন আমি করতে চাই। আপনি যখন ছিনতাইয়ের কথা বলছিলেন তখন আমি গেস করছিলাম আপনার বাসা মোহাম্মদপুর কিনা। পরবর্তী সময় আপনি মোহাম্মদপুর টু ধানমন্ডির রুট যখন বলেন তখন কনফার্ম হতে পারলাম। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলে আপনি কোন 3টা পরিবর্তন প্রথমে করতে চাইবেন? প্রথমত আপু যেটা বললো যে ক্ষমতার চেয়ারটা আসলে খুবই লোভনীয়, আর আমি যেটা ভাবি আমি এখনও অনেক ছোট একজন সিটিজেন, সো আমার এখনও সেই যোগ্যতাটা হয়তো হয়নি। অ্যান্ড অনেক কিছু বিবেচনা করলে যে আমার হয়তো অনেক কিছু আমি সিনিয়রদের মতো হয়তো নাও ভাবতে পারি। তবে আমি যে 3টা জিনিস আসলে ভাববো সেটা হচ্ছে, শুধু এলাকা নিয়ে ভাবলে আসলে আমি সরকার হলাম কোথায়, আমার তো পুরো দেশের কথা ভাবতে হবে। তো আমি চাই যে 3টা জিনিসের সবথেকে বেশি ফোকাস করতে, সেটা হলো প্রথমত আমি দেশের নিয়ম শৃঙ্খলাকে এতটা কঠোর করতে চাই যাতে অন্যায়কারী যখন অন্যায় করবে কিংবা ভাববে, সে ভাবার আগেই পিছিয়ে যাবে যে আমার দেশের নিয়ম শৃঙ্খলা আমাকে কোনোভাবেই ছাড় দিবে না, আমি কোনোভাবেই কোনো একটা অন্যায় করে পার পাবো না। তখন সে কিন্তু প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে ভাববে যে না, আমি এখন এই কাজটা করতে যাব, কিন্তু এটার জন্য তো আমাকে হচ্ছে কঠোর জবাবদিহিতা কিংবা হচ্ছে শাস্তি পেতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, আমি সবার যে 5টা মৌলিক অধিকার, সেই 5টা মৌলিক অধিকার সবার নিশ্চিত হচ্ছে কিনা, সবাই সেই মৌলিক অধিকারটাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারছে কিনা, সেটাতে আমি ফোকাস দিব। আর তৃতীয়ত যদি আমি একটা কথা বলি, সবার নিরাপত্তা ব্যবস্থাকে আমি কঠোর জোরদার হিসেবে যাতে সবাই নিরাপত্তা পায় সেটার দিকে ফোকাস রাখবো। কারণ বর্তমানে বাংলাদেশে 5ই আগস্টের পর আমি দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ মানুষ বলি কিংবা হচ্ছে উঁচু মহলের কাউকে যদি বলি, আমাদের নিরাপত্তা ব্যবস্থার কিন্তু কোনো ঠিক নেই। আমি আজ যাচ্ছি আছি, কাল আমি নাও থাকতে পারি, কারণ ঘরের ভিতরে গিয়ে কাউকে হত্যা করা হচ্ছে বা জনসভায় কাউকে হত্যা করা হচ্ছে। আর আমরা দেখি যে সেই ক্ষেত্রে আশেপাশে মানুষ দেখেই যায়, কিন্তু কেউ একটিবারও এগিয়ে যায় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার হওয়ার পর যদি আমি এই 3টা ব্যবস্থাকে কঠোরভাবে সুন্দরভাবে নিশ্চিত করতে পারি, আমার দেশের অনেক কিছুই কিন্তু সুষ্ঠুভাবে হবে। যদি নিয়ম শৃঙ্খলা কঠোর থাকে, নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকে, দুর্নীতি অনেক ক্ষেত্রে অনেক কমে আসবে। আর রাস্তাঘাট বা জলবায়ু বা সব কিছু যদি আমি বিষয়টা বলি, আপু যেমন বললো খেলার মাঠের কথা কিংবা আরেকজন বললো জলবায়ুর কথা, আসলে জিনিসটা হচ্ছে কি, বাংলাদেশে যেই নিয়মগুলো আসলে বলেছিল যে তারা উদ্যোগটা নিবে, সেই উদ্যোগটা কখনো নেওয়া হয়নি। সেই উদ্যোগটা উদ্যোগের জায়গায় চলে এসেছে, কিন্তু কখনো সেই উদ্যোগটাকে গ্রহণই করা হয়নি। যেমন রাস্তাঘাটে গাড়ি যখন চলছে আমরা দেখি কালো ধোঁয়া বলে এরকম অনেক ভেহিকেল চলছে। সো সেই ক্ষেত্রে সেটা অনেক আগে বলা হয়েছিল যে এসব গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি আমরা সড়কে চলাচল করতে দিব না। তো সেই ক্ষেত্রে এখনও কিন্তু চলাচল করছে। একটা গাছ কাটার পর আমাদেরকে বলা হয়েছে 3টা গাছ যাতে আমরা রোপণ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সরকার মহল থেকেও এরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। যদি আমি এক্সাম্পল দিই, 3rd টার্মিনাল কিন্তু করার সময় সেখানে অনেক গাছপালা ছিল, কিন্তু এখন অবধি আশেপাশে কয়টা গাছপালা আমরা দেখতে পারি। তো জিনিসটা হচ্ছে সরকারকেই আগে উদ্যোগ নিতে হবে। আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি এমন একটা উদ্যোগ চালু করতে চাই যাতে বাচ্চারা উৎসাহ সহকারে গাছপালা লাগায়। যখন আমি গাছপালা সবাইকে শেখাবো যে তোমরা ছোটোবেলা থেকেই কাজগুলো করো, তো অনেক ক্ষেত্রে হবে কি, বড় হলে তারা অটোমেটিক্যালি কাজটা করবে যে না, তারা করছিল, আমি এটা শিখেছি। আর সুশিক্ষাকে কিন্তু আরও বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ জাতি সবার আগে তার পরিবার থেকে শিখে, তার মায়ের কাছ থেকে শিখে, তার বাবার কাছ থেকে শিখে। তো সুশিক্ষাটা আসলে খুবই খুবই জরুরি। আর আরেকটা জিনিসটা আমি বলবো যে মানসিক স্বাস্থ্যের প্রতিও কিন্তু আমাদের একটু ভাবা উচিত। আসলে সবাই শারীরিক স্বাস্থ্যের প্রতি কিন্তু আমরা যত্নশীল, কিন্তু মানসিক স্বাস্থ্যটা দেখি না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হচ্ছে কি, আমরা মানসিকভাবেই আসলে অসুস্থ হয়ে পড়ছি। তাহলে আমি এই জন্যে আর কি চাচ্ছি যে আসলে যখন অসুস্থ হই তখন ডক্টরের কাছে যাওয়ার থেকেও বেশি জরুরি, যখন মানসিকভাবে একটু খারাপ লাগছে কিংবা দুর্বল মনে হচ্ছে, তখন আমি অ্যাটলিস্ট যদি মনে করি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, তাদের শরণাপন্নটাও হওয়া উচিত। কারণ মানসিক স্বাস্থ্যটা আপনার শারীরিক স্বাস্থ্য থেকেও বেশি জরুরি। যদি আপনি মানুষ হিসেবে সুস্থ স্বাভাবিকভাবে চিন্তাই না করতে পারেন, তাহলে আসলে কিছুই করতে পারবেন না। আমার ক্ষমতা থাকলে আমি আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। খুব সুন্দর করে আপনি বলেছেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের বিষয়টা। আমাদের দেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হলেই তখন বলা হয় তাকে পাগলের ডাক্তার দেখাও, বাট এটা যে একটা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজি নিয়ে কাজ করার জায়গাটা, এই ব্যাপারটা আমরা অনেকাংশে ভুলে যাই বা আমাদের হয়তো বা জ্ঞানের স্বল্পতার জায়গা আছে। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলে কোন 3টা জায়গায় আপনি এমফাসাইজ করতে চান প্রথমে?
প্রথমত ধন্যবাদ ভাইয়া, ক্ষমতার চেয়ার এত বড় একটা জিনিস দেওয়ার জন্য। নিজেকে এলিট মনে হচ্ছে, কিন্তু এলিট শ্রেণী থেকে আমি যদি জনসাধারণের কাতারে নিজেকে নামিয়ে নিয়ে আসি, তাহলে আমি বলবো যে আমি প্রথমত শিক্ষা নিয়ে কাজ করতে চাই। কারণ আমাদের দেশে স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একজন তরুণ যখন তার পড়াশোনা শেষ করে, এরপরেও কিন্তু সে কোনো একটা কাজ শুরু করার জন্য যোগ্য হয় না, তাকে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে হয়। আমাদের তরুণদের পাবলিক স্পিকিং ফোবিয়া থাকে, তারা কিভাবে প্রেজেন্টেশন দিতে হবে, এই জিনিসগুলো তাদের পড়াশোনা কমপ্লিট করার পর শিখতে হচ্ছে। এগুলো তো আসলে আমাদের এক্সট্রাভাবে সময় দিয়ে শেখার কথা না বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর। এরপর হচ্ছে আমাদের টেকনোলজি, কম্পিউটার, এই রিলেটেড জ্ঞান খুবই কম আছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের রিসার্চে অনেক বেশি ফোকাস করতে হবে, কারণ রিসার্চ ছাড়া আমি যদি কোনো একটা কাজ করতে যাই, তাহলে সেটা আসলে করা ততটা বেশি সম্ভব না। কারণ বিশ্ব হচ্ছে এখন ডেটা চাচ্ছে, তারা হচ্ছে তথ্য চাচ্ছে, এছাড়া আমাদেরকে তারা অবশ্যই সাপোর্ট করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যুবকদের নিয়ে কাজ করতে চাই, কারণ আমাদের পরবর্তী যে বাংলাদেশটা আছে সেটা অবশ্যই যুবরাই নেতৃত্ব দিবেন। যেমন জুলাই আন্দোলনেও আমাদের যুবদের অনেক ভালো একটা ভূমিকা ছিল। সো আমি চাই যে যুবকদের নিয়ে কাজ করতে, যুবকদের বেকারত্ব সমস্যা দূর করার জন্য আমি কাজ করতে চাই। আমি চাই যে আমার বাংলাদেশে যে যুবরা আছে তারা উদ্যোক্তা হোক, তারা নিজেদের যে ইনকাম সোর্সটা আছে তারা পড়াশোনার পাশাপাশি এটা যাতে নিজেরা ইনকাম করতে পারে। আর তৃতীয়ত হচ্ছে আমি একটা ক্লাইমেট রেজিলিয়েন্স বাংলাদেশ গঠন করতে চাই। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের প্রতিটা দেশই ক্ষতিগ্রস্ত, কিন্তু সমানভাবে না। আমরা হচ্ছে বাংলাদেশ একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, সো আমাদের অবশ্যই এই দিকটায় ফোকাস করতে হবে। আমাদের শিক্ষা, অবকাঠামো থেকে শুরু করে স্বাস্থ্য খাত, প্রতিটা ক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে ফোকাসে রাখতে হবে। আর সবশেষে আমি বলতে চাই আমার প্রতিটা কাজেই থাকবে ট্রান্সপারেন্সি, আমার প্রতিটা কাজে আমি ইকুইটিকে ফোকাস করব, ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করার চেষ্টা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি যতগুলো পয়েন্ট বলেছেন প্রত্যেকটা পয়েন্টই আসলে রিসার্চের সঙ্গে সম্পর্কিত, আপনি গবেষণার জায়গাটাতে অনেক গুরুত্ব দিতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার থটটাকে এক্সপ্রেস করার জন্য। আমি আপনাদের কাছেও ফিরতে চাই, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমি আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো। আপনারা কি ভাবছেন, ক্ষমতার চেয়ার পেলে কি করতে চান? দর্শক, হারভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারে আরও একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। হারভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজনে সকলকে আবারও আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম যদি আমাদের নারী ভোটাররা ক্ষমতার চেয়ার পেয়ে যান তাহলে তারা কি কি পরিবর্তন আনতে চান। এপাশ থেকে আবার শুরু করতে চাই, আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয় আপনি আপনার অঞ্চলের জন্য প্রথম কোন তিনটা পরিবর্তন আনতে চান? আমার অঞ্চল বলতে আসলে আমি দেশের কথাই ভাববো এখানে। ফার্স্ট অফ অল আমি বলতে চাই আইন প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়ন। ফার্স্ট যদি আমি এটা করি, বিভিন্ন ক্ষেত্রে যে প্রবলেমগুলি আছে, করাপশন আছে, ওগুলা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, মানে আইনটার প্রণয়নটা, তাহলে অবশ্যই অনেক কিছুর সমাধান হয়ে যাবে একসাথে। পরবর্তী আমি স্বাস্থ্য খাতটা আমি ধরতে চাই, কারণ স্বাস্থ্য খাতের অবস্থা বাংলাদেশের অনেক খারাপ। আরও আছে, শিক্ষা খাত আছে। আর পরিবেশ যে ইস্যুটা বারবার আসছে বিভিন্ন জনের কাছ থেকে, এটা যখন আমরা আইন প্রণয়ন করব এবং কঠোর বাস্তবায়ন করব, তখন কিন্তু এই যে বিভিন্ন খাত এবং পরিবেশও আছে এর মধ্যে, তখন সবাই সচেতন হয়ে যাবে। এখন কিন্তু আইন আছে কালো ধোয়ার জন্য, কিন্তু সেটার কিন্তু বাস্তবায়ন নাই। সেবামূলক জায়গাগুলো যাতে আরও স্মুথ হয়ে যায় সেই জায়গাটা নিশ্চিত করতে চান। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলে আপনি প্রথম কোন তিনটা পরিবর্তন নিয়ে কাজ করতে চান? আচ্ছা, প্রথমত মহান সংসদের সামনে বসে মানে আমি কি করতে চাই ক্ষমতায় গেলে, একটা খুবই মানে ভাগ্যবতী মনে করছি নিজেকে এই প্রশ্নের উত্তর দিতে। যে প্রথমত আমি আমার এলাকায় যে নাগরিক সমস্যাগুলো আছে সেগুলো আমি প্রথমেই সেগুলো সলভ করার চেষ্টা করব, যেমন পয় নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ, তারপরে হচ্ছে গ্যাসের সমস্যাগুলো, পানির সমস্যাগুলো, নিরাপদ পানিটা যাতে সবসময় থাকে। এবং এতটুকু আমি সচেতন করব যে আমাদের যারা রাস্তায় যে পোষা কুকুর বিড়ালগুলো থাকে অথবা স্ট্রিট যেগুলো থাকে তাদের যাতে সুন্দর মতো মেনটেন করা হয়, তাদের যেন পর্যাপ্ত পরিমাণে তাদের পানি খাওয়ার জন্য একটা ব্যবস্থা থাকে এলাকার ভিতরে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু শিক্ষক, আমি ডেফিনেটলি শিক্ষা খাত নিয়ে কাজ করব। আমার শিক্ষকরা যেন তাদের অধিকারগুলো সঠিকভাবে পায়, তাদের বেতন থেকে শুরু করে সার্বিক কাঠামোগুলো সুন্দর থাকে। কারণ শিক্ষকরা যদি মানসিকভাবে হেলদি থাকে তাহলে তারা শিক্ষাদানও সুন্দর মতো করতে পারবে। শিক্ষাবান্ধব পরিবেশ, একটা প্রত্যেকটা শিশু যেন স্কুলে গিয়ে শিক্ষা লাভ করতে পারে,
শিক্ষার ছোঁয়া পায় এটা আমি নিশ্চিত করব। তৃতীয়ত, আমার এলাকায় মনে হয় যে এই গলির ভিতরে যে ভ্যান, তারপরে যে সবজি এগুলা যে চলাচল করে, এদেরকে সবাইকে নিয়ে একটা সুন্দর জায়গায় স্থাপন করে ফুটপাতে ফুটপাতটা একটু সুন্দর যাতে মানুষ হাঁটতে পারে, মানে টোটাল এলাকার চিত্রটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, এই ব্যাপারটা আমি ডেফিনেটলি কাজ করব। যানজটটা যাতে কম থাকে, এই ট্রাফিক পুলিশটা, এই সমস্ত কিছু আমি চেষ্টা করব কাজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর করে ব্যক্ত করেছেন। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলে কোন 3টা পরিবর্তন প্রথমে করতে চান? যদি ফার্স্ট আমি যদি তিনটে চেঞ্জের কথা বলেছেন, আমি যদি ফার্স্টলি বলি, ডেফিনেটলি উইমেন এম্পাওয়ারমেন্ট, নট অনলি আরবান এরিয়া বাট অলসো রুরাল এরিয়া। আমরা সবাই কিন্তু ফিমেলদের নিয়ে কথা বলি, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলি শহর কেন্দ্রিক। আমরা কেউ কিন্তু ওই যে সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে সুন্দরবনের যে নারীরা আছে, কুড়িগ্রামের যে নারীরা আছে, তাদের নিয়ে আমরা কেউ ভয়েসটা রেজ করতে চাই না। সো যদি আমাকে ওই পাওয়ারটা দেওয়া হয়, আমি প্রথমেই হাত দিব নারী ক্ষমতায়নের ক্ষেত্রে। নারীদেরকে আমি কিভাবে ক্ষমতায়ন করতে পারি, ফর অ্যান এক্সাম্পল যদি আমি আপনাকে দেই, তাদেরকে হচ্ছে তাদেরকে প্র্যাকটিক্যাল লার্নিং করাতে হবে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমি তাকে একটা ফান্ড দিয়ে দেবো, সে তার মতো করে দেবো না, আমাকে হচ্ছে তারা কি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, একজন নারী হিসাবে সে যদি সেলাই কাজ পারে, সে কোন কোন ডিজাইনটা করতে পারবে সেলাইয়ের মাধ্যমে, আমাকে সেই জায়গায় হাত দিতে হবে। সো আমি তাদেরকে হচ্ছে ওইভাবেই গ্রো আপ করতে চাই, যাতে হচ্ছে সে তার পছন্দ মতো জায়গাতে কাজ করতে পারে এবং তার পরিবারে সে একজন দক্ষ কর্মী হিসাবে, কাইন্ড অফ আর্নিং সোর্স হিসাবে, কন্ট্রিবিউটর হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। আমরা কিন্তু দেখি, যেহেতু এটার সাথে একটা রিলেট চলে আসে ডিভোর্সের জায়গাটা, অনেক সংখ্যক কিন্তু ডে বাই ডে ডিভোর্স হচ্ছে। বাট নারী যদি কোনো কিছু করতে না পারে, সে কিন্তু একদম অসহায় হয়ে যায়। হয় তার ফ্যামিলি বাবা মায়ের উপরে পড়ে, না হয় সে নেক্সট বিয়ে এটার জন্য ডিপেন্ডেন্টের জন্য সে প্রত্যাশা রাখতে পারে। সো তাকে আমি এমনভাবে মেক করতে চাই, সে যাতে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই, সে যা পারে যেভাবে পারে সে নিজেরটা নিজে আর্নিং করতে পারবে। সো ফার্স্টলি হচ্ছে আমার নারী ক্ষমতায়ন। সেকেন্ডলি হচ্ছে আমার ডেফিনেটলি চিকিৎসাটা কেন আমি মেনশন করতে যাচ্ছি, আমাদের দেশে কিন্তু অনেক চিকিৎসা ক্ষেত্র কিন্তু অনেক আছে। আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু অনেক নার্সিং আছে যেটা নার্সার করা হয় না, অনেক ইকুইপমেন্ট নাই আমাদের দেশে, যেটার জন্য আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সম্মুখীন হতে হয়, সেখানে আমাদের যেতে হয়। সো এই যে বড় একটা আমাদের যে একটা অ্যামাউন্ট, বড় ধরনের একটা অ্যামাউন্ট আমরা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসছি, সেটা কি আমরা পারি না দেশে করতে? সো ইফ আমার যদি এরকম হয় যে আমি ক্ষমতা পাই, তাহলে ডেফিনেটলি আমি আমার চিকিৎসা ক্ষেত্রে আমি প্রথমে একটা বাজেট রাখবো, যেটা দিয়ে হচ্ছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা যাতে এখানে চিকিৎসা পায় এবং সমান তালে তাদেরকে ট্রিট করা হয়। নট নেসেসারি যে আমি গরিব একজন রিক্সা চালক, সে গিয়ে সিরিয়াল দিয়ে থাকতে হবে, একজন ভিআইপি লোক এসে আগেই তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। সবার জন্য ইকুয়াল এবং ইকুইটি এনশিওর করতে হবে, এটা আমার পার্সপেক্টিভ। নাম্বার 3টা হচ্ছে জলবায়ু সুবিচার। এটা আমার কাছে ভ্যালিড একটা রিজন। আমরা সবাই কিন্তু জানি বাংলাদেশ ইজ এ ভালনারেবল কান্ট্রি ফর ক্লাইমেট চেঞ্জ। সো যদি আমি জলবায়ুর সুবিচার নিশ্চিত করতে পারি, আমার লস অ্যান্ড ড্যামেজটা এখানে চলে আসছে। আমার যে প্রতি বছর যে পরিমাণ লস হচ্ছে, ড্যামেজ হচ্ছে, এটার একটা ফান্ড যাতে আমি গ্র্যাব করতে পারি। নট নেসেসারি আমি কপে গিয়ে যে আমার ভয়েসটা রেজ করবো যে আমার ফান্ড লাগবে না। আমার দেশে একটা আইন জারি করতে হবে, যেই আইনের মাধ্যমে, জাতীয় আইন, যে আইনের মাধ্যমে আমি আমার যে লস অ্যান্ড ড্যামেজের জন্য যে ফান্ডিংটা নিশ্চিত করব, সে ফান্ডিংটা যাতে আমি গ্র্যাব করতে পারি। এবং আমার জলবায়ু সুবিচারের জন্য আমি যদি একটা জিনিস আমি স্পেসিফিক করব, সেটা হচ্ছে পান্থকুঞ্জ নিয়ে আপনি মনে হয় অনেক কিছু জানেন, যে পান্থকুঞ্জ কিন্তু একটা এরিয়া, সেখানে কিন্তু অনেকগুলো পশু পাখির বসবাস ছিল, সেখানে কিন্তু বড় ধরনের একটা জায়গা ছিল, যেটা হচ্ছে গাছ ছিল, সেটা আমরা কি করতেছি, কেটে ফেলে আমরা আমাদের পছন্দ মতো এক্সপ্রেস এলিভেট বলেন বা কোনো কিছু নিম্রানাধীন কোনো কাজ চলমান আছে। বাট অ্যাজ এ ইয়াং পারসন, আমি অ্যাজ এ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, আমার কাছে মনে হয় আমার ভয়েসটা এমনভাবে, আমি ক্ষমতা পাইলে আমি এমনভাবেই সেই জায়গাগুলো হাত দিব যেখানে একটা গাছও কাটা যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি 3টা স্পেসিফিক পয়েন্টের কথা বলেছেন। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলে আপনি কি পরিবর্তন আনতে চান? 3টা পরিবর্তন শুরুতে করতে চান। যেহেতু অলরেডি ক্ষমতার চেয়ারে বসে গিয়েছি, সো আমি কিন্তু অলরেডি আমার একটা ইশতেহার দিয়ে দিয়েছি যে আমি এই কাজগুলো করতে চাই। অবশ্যই আমি আমার সেই ইশতেহারের প্রতি এবং আমার জনগণের প্রতি কমিটমেন্ট যেটা ছিল, সেটার প্রতি আমি শ্রদ্ধাশীল থাকব।
তো প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এতদিন তো ভোট চাওয়ার জন্য আপনারা সবাই আমাকে দেখেছেন যে আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, ভোট চেয়েছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। So, আমি কিন্তু এটা জারি রাখবো, আমি ভুলে যাব না। এটা যে আমার দায়িত্বের জায়গা, আমি আসলে চেয়ারে যেহেতু বসেছি সে কারণে আমি চেয়ারেই বসে থাকবো বিষয়টা তা না, আমি আসলে জনগণের কাছে থাকবো। এতদিন যেভাবে জনগণ আমাকে কাছে পেয়েছে এবং ইন ফিউচার আমাকে কাছে পাবে। এবং দ্বিতীয়ত, আমি যদি খুব স্পেসিফিকভাবে আমার এরিয়ার কথা, আমার আসনের কথা চিন্তা করি, তো সেইখানে হচ্ছে আমি রাস্তাঘাটের একটু খেয়ালটা রাখবো, কারণ আসলে যাতায়াত ব্যবস্থাটা খুব জরুরি। কোথাও একটা যাওয়ার সময় দেখা গিয়েছে আমাদের গাড়ির সুবিধা নেই, বা হচ্ছে খুব গাড়িগুলো ভালদারেবল, প্লাস ট্রান্সপোর্টে রোড যেগুলো আছে অ্যাক্সিডেন্ট হচ্ছে খুব। সো এই জিনিসগুলো আমি আসলে জনগণের মধ্যে যেমন সচেতনতা ক্রিয়েট করব, পাশাপাশি আমি রাস্তাগুলো আরও বড় করার চেষ্টা করব, প্লাস আরও বেশি যানবাহন দিব, সো দ্যাট আসলে আমাদের যে দৈনন্দিন জীবনে প্রচুর চলাফেরা করতে হয় সেই জায়গাটাতে আসলে এই যে একটা আমরা যানজট কি বলে এটাকে, আসলে আমরা একটা ভোগান্তির সৃষ্টি হই, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে, নষ্ট হচ্ছে, আমি সেই জিনিসটা কমিয়ে আনার চেষ্টা করব। এবং তৃতীয়ত যদি বলতে চাই, আমি আপুর মতোই স্বাস্থ্য খাতটাকে আমি প্রাধান্য দিব। আমি যখন দেখি যে আসলে যারা দরিদ্র শ্রেণী আছে তারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এটা আমার জন্য খুবই দুঃখজনক যে একটা মানুষ সে চিকিৎসা নিতে পারছে না জন্য মারা যাচ্ছে। এই জিনিসটাকে আসলে আমি কমিয়ে আনতে চাই, যা কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায় এবং সকলেই যেন আসলে চিকিৎসার সুবিধাটা পায় এবং কখনো এরকম ফিল না করে যে চিকিৎসা বা হসপিটাল, আইসিইউ এগুলো হচ্ছে এলিট শ্রেণীর জন্য, এগুলো যে আমাদের জন্য না, এরকমটা যেন মানুষ ফিল করতে না পারে। আমি প্রত্যেকটা মানুষকে এরকম ফিলিংস দিতে চাই বা এইরকমভাবেই তাদেরকে এম্পাওয়ার করতে চাই, বা স্ট্রাকচারটাকে এইভাবে চেঞ্জ করে দিতে চাই, সো দ্যাট তারাও ফিল করতে পারে যে আমি একজন সিটিজেন, আমার এই অধিকার আছে, আমি সেটা ভোগ করতে পারি। এটার জন্য আসলে আমি কারো থেকে আসলে কিছু নিচ্ছি না। এটা যারা ক্ষমতার চেয়ারে বসেছে বা আমি যদি ক্ষমতার চেয়ারে বসেছি, সো এটা আসলে আমার দায়িত্বের জায়গা, এটা আমি কাউকে কোনো প্রিভিলেজ দিচ্ছি না। আর সর্বোপরি আমি স্বজনপ্রীতিটা করব না, সৎ থাকার চেষ্টা করব, ট্রান্সপারেন্ট থাকব এবং জনগণের কাছে থাকব। অসংখ্য ধন্যবাদ। আপনি কমিউনিকেশনটা মেনটেন করার কথা বলেছেন। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলে কোন 3টা পরিবর্তন প্রথমে করতে চাইবেন? আমরা যদি একটু আমাদের বাজেটের দিকে খেয়াল করি, দেখতে পাবো যে আমাদের সব থেকে বেশি বাজেট বরাদ্দ কিন্তু থাকে ডিফেন্সে। তো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা অবশ্যই দরকার। কিন্তু আমি যদি ক্ষমতার চেয়ারে যাই, আমার কাজ হবে দেশের শিক্ষার জন্য বরাদ্দ পরবর্তীতে বৃদ্ধি করা, ডিফেন্সের পরেই সেটা। এবার আসি কেন, আমার তো শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষা করলে হবে না, আমার জাতিকেও মেরুদণ্ড পূর্ণ করে তুলতে হবে, তাই না? জাতির মেরুদণ্ড আমাকে শক্ত করতে হবে। তো তার জন্য শিক্ষার কোনো বিকল্প আমার জানা নেই। তো দেখুন, আমি যদি আমার সমাজের চিত্র একটু দেখি, আমরা দেখব যে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে গ্র্যাজুয়েট হিসেবে বের হচ্ছে, কিন্তু তারপর তারা চাকরি ক্ষেত্রে ফাইট করতে পারছে না। এর কারণ কি? এর কারণ হলো তারা যেই পদ্ধতিতে গ্র্যাজুয়েটেড হচ্ছে সেটা অনেক ক্ষেত্রেই মুখস্থ নির্ভর। তাদের যে চাকরি ক্ষেত্রে টিকে থাকার জন্য যে হার্ড স্কিল, সফট স্কিল, সেটা তারা আলটিমেটলি গেইন করতে পারছে না। এর জন্যই এমনটা হচ্ছে এবং এর জন্য কিন্তু বেকার সমস্যা অনেক বেড়ে যাচ্ছে। এছাড়া আমি যদি আমাদের সমাজের রুট লেভেলের কথা চিন্তা করি, আমি দেখতে পাই যে সকল পরিবার আর্থিক অনটনের মধ্যে দিয়ে যায়, তারা তাদের সন্তানকে, স্পেশালি কন্যা সন্তানকে তারা বিয়ে দিয়ে দিবে, কিন্তু তারপরেও তারা কারিগরি শিক্ষার দিকে তারা এগোবে না। তো দেখুন, ছেলেমেয়েরা ইচ্ছে মতো গ্র্যাজুয়েশনের দিকে, জেনারেল গ্র্যাজুয়েট তারা হচ্ছে, কিন্তু তারপরেও তারা কারিগরি সেক্টরে তারা এগোচ্ছে না। বাবা মারা মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে, তারপরেও তারা কারিগরি সেক্টরে মেয়েদেরকে পড়াবে না। এর কারণটা কি? কারণ আমাদের দেশের কারিগরি সেক্টরের প্রসার অত ভালো নয়, মান অত ভালো নয়। তো আমি সরকারে গেলে সবার আগে যেটা করব, এই সেক্টরের উন্নয়ন করার আমি চেষ্টা করব এই সেক্টরের যারা শিক্ষক রয়েছেন তাদের জব স্যাটিসফ্যাকশন বাড়ানোর এবং কারিকুলাম এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের আমি চেষ্টা করব। তাহলেই আসলে কারিগরি সেক্টরে মানুষকে আমি বলবো যে উৎসাহী করা সম্ভব হবে, মানুষ উৎসাহী হয়ে আসবে এই সেক্টরে। দ্বিতীয়ত আমি যে কাজটা করব সেটা হলো গবেষণা খাতে আমি বরাদ্দ বৃদ্ধি করার চেষ্টা করব, কারণ গবেষণা খাতে আসলে বরাদ্দ বৃদ্ধি যদি হয় তাহলে অটোমেটিক শিক্ষা বলুন, চিকিৎসা বলুন, বিজ্ঞান বলুন, সব দিকেই আমাদের সমাজ এগিয়ে যাবে। আমাদের সমাজে এখন আমরা খুব বিসিএসের একটা ক্রেজ দেখতে পাই, সবাই সরকারি চাকরিজীবী হতে চায়,
কিন্তু আমার কথা হচ্ছে সবাই যদি সরকারি চাকুরিজীবী হয় তাহলে অন্যান্য সেক্টরগুলোর কি হবে, উদ্যোক্তা কারা হবে, তাই না? তো গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি পেলে, দেশে গবেষণা বৃদ্ধি পেলে এই ব্যাপারগুলো এমনি এমনি মানুষের কাছে উন্মুক্ত হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। এটা দ্বিতীয়। এবং তৃতীয় ক্ষেত্রে আমি যদি যাই, সেটা হলো আমি সরকার গঠন করলে সফট ইকোনমি বাড়ানোর ক্ষেত্রে নজর দেব। দেখুন, আমরা যদি আমেরিকা, ইন্ডিয়া কিংবা ইভেন কোরিয়ার কথাও চিন্তা করি, তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি অনেক বড়, সেখান থেকে জিডিপির অনেক বড় একটা অংশ আসে। কিন্তু আমাদের দেশের সাথে যদি আমি সেটা তুলনা করি, আমরা অনেকাংশে অনেক পিছিয়ে আছি এই বিষয়ে। তো পিছিয়ে আসলে কেন আছি? কারণ আমাদের দেশের স্কুল কলেজগুলোতে আপনারা দেখবেন যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে সেভাবে করে কোনো প্রাধান্যই দেওয়া হয় না। তো আমি যখন সরকার গঠন করব, আমার চেষ্টা থাকবে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে প্রাধান্য দেওয়া, যেন শিশুদের মধ্যে গান, নাচ, অভিনয় সমস্ত ক্ষেত্রেই যেন তাদের ডেভেলপমেন্ট হয়, তাদের হলিস্টিক ডেভেলপমেন্ট যেন নিশ্চিত হয়, সেই চেষ্টা আমার থাকবে। যদি তারা ছোটোবেলা থেকেই সেইভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে বড় হয়ে ওঠে, তারা বড় হতে হতে আমাদের দেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি, সেগুলো অটোমেটিক অ্যাক্সেলারেট করবে। এবং এছাড়াও এসব জায়গায় সরকারি অনুদান আরও বাড়ানোর আমি চেষ্টা করব। যদিও সরকারি অনুদানে অনেক কাজ হয়, কিন্তু সেগুলোর সব ক্ষেত্রে যে মান ভালো থাকে ব্যাপারটা তা নয়। তো মান নিশ্চিত করাও আমার কাজ হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলেছেন, বিশেষ করে কো কারিকুলার অ্যাক্টিভিটিগুলো যে একটা প্রফেশনাল সেক্টর হতে পারে, যেটা আমাদের বাংলাদেশে আমরা অনেকাংশে পিছিয়ে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেশ, সমাজ, রাষ্ট্র নিয়ে অনেক কথা বলেছেন, আপনারা ভাবছেন সরকার ব্যবস্থা নিয়ে, গণতন্ত্র নিয়ে, প্রশাসনিক কাঠামো নিয়ে। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন সবাই। দর্শক, পুরো বাংলাদেশ থেকে নারী ভোটারদের কণ্ঠস্বরটা যমুনা টেলিভিশন তুলে ধরার চেষ্টা করেছে হার ভোট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই আয়োজনে। আর কয়েক ঘন্টা পেরোলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদটা ঘিরেই সব কিছু। তবে প্রশ্নটা চলেই আসে যে কণ্ঠস্বরগুলো আমরা পুরো বাংলাদেশ থেকে তুলে ধরার চেষ্টা করেছি, সেই কণ্ঠস্বরগুলো কি কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে? গণতন্ত্র কি নতুন করে পুনরুজ্জীবিত হবে? প্রশাসনিক কাঠামো কি সচল হবে? পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে আছে এই একটা জায়গার দিকে। গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সুপ্রতিষ্ঠিত হবে, কণ্ঠস্বরগুলো পৌঁছে যাবে কেন্দ্রে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিরাপদে থাকবেন।